তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপর খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়েকজন ছেলে এলে বেশ হয়। বহু বছর আগে পড়া সেই পড়ার বইটা মনে পড়ছে। এটা সহজ পাঠের প্রথম ভাগের ষষ্ঠ পাঠ। দেখুন, রাজনীতির কিন্তু কোনো সহজ পাঠ নেই, পুরোটাই একেবারে কড়া পাক। তবে যা খেলা সেখানে রোজ দেখছি, সে তো ফিফার বিশ্বকাপ ফুটবলকেও হার মানিয়ে দেবে। ভারতে কেউ স্বপ্নেও ভেবেছিল যে তৃণমূলের বৈঠক হবে আর সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই পথ চলে যাবে? তৃণমূলের বিশেষ অধিবেশনে নেতারা আছেন, তৃণমূলের প্রতীক আছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই, অভিষেকের কুর্সি নেই। সব মিলিয়ে ওই সহজ পাঠের কাল ছিল ডালখালির মতোই আর কি। আর আমাদের আজকের বিতর্কের বিষয়টাও কিছুটা সহজ পাঠ প্রভাবিত। আজকের বিষয়, কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল, পদহারা নেত্রী, কোণঠাসা যুবরাজ, আম ছালা সব কিছু অন্যের হলো আজ। কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। দেখুন, আসল বা নকল বাঁচতে একসময় তালমিছরির বিজ্ঞাপনে ছবি আর সই মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হতো। রাজ্যের রাজনীতিতে এখন তৃণমূল বাঁচতে বোধহয় চেয়ারপারসন আর পরামর্শদাতা মিলিয়ে নিতে হবে। রসিকতা থাক, আজ আমার প্রথম বক্তা সেই তৃণমূলের প্রতিনিধি যাদের স্পষ্ট দাবি তাদের ঝুলিতে এই মুহূর্তে রাজ্য বিধানসভার 80 জনের মধ্যে 65 জন বিধায়ক এবং বিভিন্ন পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আছেন। আজ আমার প্রথম বক্তা যিনি, তিনি গত 2 মাসের যুক্তিতক্ক এবং শুনুন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে এসেছিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি হিসেবে। এই কুণাল ঘোষের পাশে বসেই কালীঘাট তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছিলেন। সময় সত্যি দ্রুত পরিবর্তনশীল। আজ প্রথম বক্তা প্রাক্তন আইপিএস এবং চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা সকলকে। ধন্যবাদ সুমন, প্রথমে ব্যাট করতে তো পাঠানোর জন্য। ওপেন করাটা সবসময় কঠিন, আর সুমন এরকম একটা উইকেট সেট করার চেষ্টা করছে যেখানে বল আনইভেন উঠবে। মোশনটা হচ্ছে, মোশনের লাস্ট দুটো লাইন আমি পড়ি, বাকিটা সুমন পড়েছি অলরেডি। কাল যারা অনুগত আজকে দেয় না সারা, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমি ঠিক এখান থেকেই শুরু করছি। বিরোধী হারা কোথায় হলো? বিরোধী হারার পরে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। কোথাও বিরোধী হারা হয়নি। এটা একটা মিডিয়া মেড ন্যারেটিভ, যেখানে একটু আগেই আমরা রসিকতা করে আলোচনা করছিলাম যে যদি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ট্রু সেন্সে আচ্ছে দিন কারোর এসে থাকে, সেটা মিডিয়ার হয়েছে। এই মুহূর্তে মিডিয়া, যাকে বলা হয় গ্লাট অফ ইনফরমেশনে চলে গেছে। মানে এত খবর যে খবর করতে পারছে না, কিন্তু দিল মাঙ্গে মোর, আরও খবর করতে হবে, আরও টুইস্ট আনতে হবে, আরও টিআরপি বাড়াতে হবে। তার জন্য নানা রকম অ্যাঙ্গেল তৈরি করতেই হবে মিডিয়াকে। মিডিয়ার এই প্রোডাক্টিভ কম্পালশনটা আমরা বুঝি, সুতরাং সেই ট্র্যাপে আমরা পা দিচ্ছি না। বিরোধী হারা বলে কিছু নেই, বিরোধিতার ফরম্যাটটা পাল্টেছে। কোনোদিনই আদি অনন্তকাল থেকে আজ পর্যন্ত বিরোধিতা হোক, সরকার চালানো হোক, তার একটা ইভলিউশনের মধ্যে দিয়ে যায়। আপনি বলতে পারেন যে মতপার্থক্য সারফেসে এসছে। রাইট টু ডিসেন্ট তো একটা ডেমোক্রেটিক রাইট। হ্যাঁ, রাইট টু ডিসেন্ট ডাজ নট মিন ডিসওবিডিয়েন্স। দুটোর মধ্যে একটা তাত্ত্বিক পার্থক্য আছে বা একটা পরিষ্কার পার্থক্য আছে। রাইট টু ডিসেন্টটাকে ডিসওবিডিয়েন্সে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সাকসেসফুলি সেটা ন্যারেটিভটাকে সেট করতে পারা হয়েছে, যার জন্য ওয়েস্ট বেঙ্গলে আজকে এরকম একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস মিডিয়া তৈরি করতে পেরেছে। আজকে বিধানসভাতে রাজ্যপালের ভাষণের ওপরে সংশোধনী ছিল, সেখানে অন্য বিষয়ে আলোচনা করা স্ট্রিক্টলি না বলা হয়েছিল। স্বভাবতই বক্তা হিসেবে আমিও তার মধ্যে কোথাও পা বাড়াইনি, কিন্তু তার মধ্যেও অনেকেই যারা বলেছেন যে পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে রাস্তার নাম আরবিট্রারিলি পাল্টে দেওয়া, এই সব কিছু কিন্তু হচ্ছে
এবং এই সব কিছুই প্রতিবাদের মধ্যে আসছে। বিধানসভায় আপনি কি এক্সপেক্ট করেন? কলতলার ঝগড়া। বিধানসভাতে আপনি কি এক্সপেক্ট করেন? ওয়েলে নেমে মারামারি করতে হবে? বিধানসভাতে এটাই এক্সপেক্টেড যে বিধানসভাতে বিধানসভার শিষ্টাচার মেনে আপনি বিরোধিতা করবেন, এবং সেই বিরোধিতা স্পষ্টভাবেই করা হচ্ছে, আগামী দিনেও হবে। আগামী দিনে বিধানসভার বাইরেও প্রতিবাদ হবে। এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই বা এ বিষয়ে কোনো বিরোধী হারা হওয়ার বিষয় নেই। পশ্চিমবঙ্গ কোথাও বিরোধী হারা হয়নি। পশ্চিমবঙ্গে বিরোধিতা আরও ইনফর্মড হয়েছে, আরও শক্তিশালী হচ্ছে। যে বিরোধিতা মানুষ নেয় না, যে বিরোধিতাকে মানুষ প্রত্যাখ্যান করে, যে বিরোধিতাকে মানুষ রবীন্দ্রনাথের ভাষায় ইতরের কলরব বলে মনে করে, সেই বিরোধিতাকে বর্জন করে, যে বিরোধিতা করলে মানুষ গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে, যে বিরোধিতা বিধায়ক সাংসদদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে পশ্চিমবঙ্গের মানুষ, ঠিক সেই বিরোধিতাই করা হচ্ছে এবং হবে। এ বিষয়ে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে আপনার যে কোনো একটা সিস্টেমের মধ্যে প্রসঙ্গটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, স্কিপ করার, বাইপাস করার কোনো ইচ্ছা আমার নেই। যে কোনো একটা সিস্টেমের মধ্যে একটা দলের মধ্যে কোনো ডেমোক্রেটিক ডিসেন্ট থাকতেই পারে। আজকে কোনো একটা জায়গাতে, এটা ডেমোক্রেসি, আপনার নাম্বার ইজ ইম্পর্টেন্ট। একটা নাম্বার আপনাকে ইলেকশন জেতায়, এক ভোটে জিতলো আপনি বিধায়ক বা সাংসদ, বহু আছে পশ্চিমবঙ্গে। একটা নাম্বার আপনাকে গভর্নমেন্ট দেয়, এরকমও ভারতবর্ষে বহুবার হয়েছে, যেখানে লেসার পার্সেন্টেজ অফ ভোট পেয়েও কোনো দল বেশি আসন পেয়ে তারা সরকার গড়েছে। ফলে নাম্বার ইজ ইম্পর্টেন্ট। তো ন্যাচারালি যে কোনো অর্গানাইজেশনে যদি একটা নাম্বার, যদি একটা সংখ্যাগরিষ্ঠ অংশ কোনো একটি ডেমোক্রেটিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেটাকে ডিসওবিডিয়েন্স বলে চালিয়ে দেওয়াটা আমার মনে হয় ওভার সিম্পলিফিকেশন, অতি সরলীকরণ হয়ে যাচ্ছে। সেটার কোনো প্রয়োজন নেই। রইল বাকি পশ্চিমবঙ্গে বিরোধিতার রূপরেখা কি হতে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জির, আমরা জানি কয়েকদিন আগে তার যে তাকে যে সেলিব্রেশন হয়েছে, যে শ্রদ্ধা জানানো হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন স্কলার, শ্যামাপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি একজন পেট্রিয়ট, শ্যামাপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি স্বাধীন ভারতবর্ষের অন্যতম বলিষ্ঠ মুখ, এ বিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই আমার মনে হয়, দলবদ নির্বিশেষে। বিরোধিতা সেখানটায় অবশ্যই থাকবে যেখানে যদি এই কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়া হয়। আফ্রিকাতে কোনো একজন শাসক বলেছিলেন যে আই ক্যান গ্যারান্টি ফ্রিডম অফ স্পিচ, বাট আই ক্যান নট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। আমরা বলছি ফ্রিডম আফটার স্পিচটাও দরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি ডেফিনেটলি শ্রদ্ধেয়, পূজনীয়। একই সাথে এটা বুঝতে হবে ফজলুল হক, যিনি একই সঙ্গে কংগ্রেস এবং মুসলিম লীগের, একই সাথে কংগ্রেস এবং মুসলিম লীগে 13 সালে কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, 14 সালে মুসলিম লীগের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, লাহোর কংগ্রেসে মোহাম্মদ আলী জিন্নারকে পাকিস্তান এই মুভটা করতে যিনি সব থেকে বেশি ইনিশিয়েট করেছিলেন এই প্রস্তাবনার ক্ষেত্রে, হি ওয়াজ ফজলুল হক, কিষাণ প্রজাতান্ত্রিক পার্টি। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি মেবি হিস্টোরিক্যাল কম্পালশন, মেবি পলিটিক্যাল কম্পালশন, তার সাথে অ্যালায়েন্সে গিয়ে তার মন্ত্রিসভাতে ফিনান্স মিনিস্টার ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি দেশপ্রেমিকতা একদমই খণ্ডিত হয় না বা লঘু হয় না, কিন্তু এটা বুঝতে হবে যে এই কথাটা যখন বলা হবে স্পষ্টভাবে, তখন যেন ফ্রিডম আফটার দ্য স্পিচ যেন কোথাও ভায়োলেটেড না হয়। এই বিরোধিতাটাই আমরা করতে চাইছি। সর্বস্তরে বিরোধিতার ডেফিনেশন পাল্টেছে। শুধুমাত্র অভিজ্ঞতা নয়, অভিজ্ঞতার সাথে কোথাও সিস্টেম আপডেশনের প্রয়োজন আছে। মিগ ভারতবর্ষকে বহু বছর সার্ভিস দিয়েছে, কনসিডার টু বি ওয়ান অফ দ্য বেস্ট এয়ারক্রাফটস, কিন্তু মিগ এই মুহূর্তে ডিম্যান্ড করছে তাকে রাফালও লাগবে। এই মুহূর্তে বিরোধী রাজনীতিতে
শুধুমাত্র গলাবাজি নয়, বিরোধী পলিটিক্সের কাছে মানুষের প্রত্যাশা থাকছে যে তারা এমন কিছু বলবেন হাউসের মধ্যে এবং হাউসের বাইরে যাতে মানুষের মনে হয় যে হ্যাঁ তারা বিরোধী হতে পারেন কিন্তু আগামী দিনে তারা যোগ্য বাউন্স ব্যাক করার জন্য। এই বিরোধী নেই, বিরোধী মিশে গেছে, বিরোধী বিটিম হয়ে গেছে, এই ন্যারেটিভটা কোথাও একটা বন্ধ হয় এবার প্রয়োজন। কোথায় মিশে গেছে? কোথাও কেউ মেশেনি। আজকেও অনারেবল গভর্নরের সংশোধনীর ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলেছি, আগের সরকার এটা করেনি সেটা করেনি বলা হয়েছে। স্পষ্ট ভাষায় আমি নিজে বলেছি, বলা হচ্ছে এই সরকার এসে ভারতীয় ন্যায় সংহিতা নাকি ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করেছে। রং। অবশ্যই ডিউ রেসপেক্ট নিয়ে বলেছি, রং। 2024 সালের জুলাই মাসের পর থেকে পশ্চিমবঙ্গের সব কোর্ট আপনি সার্চ করে নিন, আপনি বিএনএসেই কেস রেজিস্টার্ড হয়েছে, না হলে কোনো কোর্ট আপনাকে ছাড়বে না। ফলে ন্যারেটিভগুলোকে যেভাবে সেট করা হচ্ছে তার বিরোধিতা তো যুক্তি দিয়েই আপনাকে করতে হবে। না বিএনএস আমাদের সময় হালু হয়ে গেছিল, এটা বললে মানুষ শুনবে না। আমরা এইখানটাতেই এমফ্যাসাইজ করতে চাইছি, এখানে কালেকটিভলি করা হচ্ছে, এখানে কোথাও আমরা ওরার কোনো প্রাচীর নেই। আমি আগেও বলেছি, যে কোনো সাজেশন, যে কোনো বক্তব্য যা বিরোধী কণ্ঠস্বরকে মজবুত করে সেটা অবশ্যই ইউনিফাইডই আছে, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা এখানে আছে যে সেটাকে মান্যতা দেওয়ার থেকে মিডিয়া এই মুহূর্তে বেশি হ্যাপি যে বিরোধীদের মধ্যে কোথাও চিংস অ্যান্ড ফিসার্স আছে কিনা। দেয়ালটা খুব সুন্দর ঘরের, কোথাও একটা সূক্ষ্ম ফাটল কি দেখা যাচ্ছে, ওকে ম্যাগনিফাই করে বারবার দেখাও, বাকি আর্কিটেকচারটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। ঠিক এইটাই চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গে মিডিয়ার কাছেও আমাদের একটা এক্সপেকটেশন থাকবে। ঠিক আছে, সারাদিনই ন্যারেটিভ চলছে যে এটা না ওটা, এ পক্ষের না ওপক্ষের। আমরা বলছি যে এগুলোর বাইরে গিয়ে কোয়ালিটি আর্গুমেন্ট হচ্ছে কি না সেটাতে এমফাসাইজ করাও দরকার। আপনারা এক্স্যাক্টলি কি চাইছেন? আপনারা এটাই তো চাইছেন যে আমরা এমন একটা কোনো আচরণ করি যেটাতে খবর হয়। দেখুন, খবর হওয়াটা বা খবর তো একটা নেগেটিভ খবরও হতে পারে, খবর হওয়াটা কারোর জীবনে ফোকাস থাকতে পারে না। স্টেটসম্যান এক সময় লিখতো না যে উই মেক নিউজ ফর দেম হু আর নিউজ। তো বিষয়টা হচ্ছে যে ইউ মেক নিউজ ফর দেম হু আর নিউজ, আপনি এমন কিছু রাখুন, ইনসিডেন্ট রিপোর্টিং নয়। ইনসিডেন্ট রিপোর্টিংয়ের বাইরে উঠেও তো কথা বলতে হবে। গত দুদিন ধরে যা মিডিয়া দেখিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে মূল ফোকাসটাকে মিডিয়াকে কোথাও একটা রিসেট করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি শাসনে প্রথম বাজেটে সংখ্যালঘু খাত উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল মাপের আর্থিক যে আমাদের গ্র্যান্ট থাকে সেটা কমানো হয়েছে, বাজেটারি অ্যালোকেশন কমানো হয়েছে। তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ রয়েছে। আমরা মনে করি সংখ্যালঘু উন্নয়ন ডেমোক্রেসিতে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এনিথিং এলস, কিন্তু সেটাতে কমানো হয়েছে। সেটাও আগামী দিনে বাজেটে যখন আমরা আলোচনা করব আমরা সেটা নিশ্চয়ই মেনশন করব হাউসের মধ্যে। ফলে সব কিছু মিলিয়ে আমি এটুকু বলতে পারি যে কোথাও কোনো খামতি থাকছে না বিরোধিতা রাজনীতিতে। বিরোধী রাজনীতি নতুন ফরম্যাটে আরও শার্প, আরও ঝকঝকে, আরও ইনফর্মড, আরও বলিষ্ঠ শক্তিশালী হয়ে দেখা দেবে। আগামী দিনে এই বিরোধী রাজনীতি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে আপনারা দেখতে পাবেন, সে বিষয়ে নিশ্চিত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।